জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে মামলা প্রের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। জাতীয় পার্টি আমার দৃষ্টিকোণে জাতীয় ষড়যন্ত্র পার্টি। আগে থেকে যদি সবকিছু আমরা জানি যে কে কয়টা আসন পাবে, তাহলে এটা কেমন নির্বাচন? জাতীয় পার্টি এ ধরনের নির্বাচনে যাবে, এটা কেমন কথা? কিলিয়ে কাঁঠাল পাকানোর মতো অবস্থা এই নির্বাচনে হচ্ছে। কিন্তু জাতীয় পার্টি দেখেন কি করতেছে, ওরা নিজেদের সুবিধা মতো তাদের সাথে যারা সুষ্ঠু ভোট দিতে চাচ্ছে না তাদের সাথে তারা আলোচনা বসতেছে বা আজকে আলোচনা করছে। এইসব সমঝোতা 22টা 24টা আসন বারবার 15 বছর ধরে এই কাহিনী হচ্ছে। তাই 15 বছর 300 আসন তো 24টা আসন 26টা আসন না, এটা দুঃখজনক। জাতীয় পার্টি মৃত্যু সজ্জায় চলে যাবে। জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হবে। অতিরিক্ত কৌশল করলে কিন্তু কোনো কিছু ঠিক থাকে না। এখন এমনিতেই এই ভোট থেকে বিমুখ, এমনি এই ভোট নিয়ে বিভিন্ন প্রকার প্রশ্ন আছে, বিভিন্ন মানুষের আজকে একটা অদ্ভুত নাটকের প্রতীক বরাদ্দ হচ্ছে। অদ্ভুত নাটক বলছি, আগামী 7 তারিখে যে নাটকটি মঞ্চস্থ করবার চেষ্টা করছে সরকার। আমরা শুরুতেই বলেছি যে আমরা 2024-এ আর কোনো পাতানো নির্বাচন হতে দিব না। সমঝোতা 22টা 24টা আসন বারবার 15 বছর ধরে এই কাহিনী হচ্ছে। এই 15 বছর 300 আসন তো 24টা আসন 26টা আসন না, এটা দুঃখজনক। জাতীয় পার্টি মৃত্যু সজ্জায় চলে যাবে। তাহলে সমঝোতা হলে জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হবে। অতিরিক্ত কৌশল করলে কিন্তু কোনো কিছু ঠিক থাকে না। এমনিতেই এই ভোট থেকে বিমুখ, এমনি এই ভোট নিয়ে বিভিন্ন প্রকার প্রশ্ন আছে, বিভিন্ন মানুষের আস্থা কম। আমাদের দাবি যেটা, আমাদেরকে যদি বঞ্চিত করা হয় আমরা তৃণমূল থেকে আমরা আন্দোলন করে তুলবো। সমঝোতা হয় তাহলে আমরা কিন্তু অখুশি। আমাদের যে ঘোষণা করলেন যে 283টা আসনে নির্বাচন করবে, এইটা যদি এরপরে দাঁড়িয়ে থাকতে পারে তাহলে আমরা এতে খুশি। আমাদের অর্থ দেওয়া লাগবে না, আমাদের নিজের গাড়ি টাকাতে খরচ করে নির্বাচন করব। কিন্তু যদি এখানে যদি কোনো 25 জন 30 জন সমঝোতা হয়ে যায় তাহলে এটা আমরা কত ব্যথিত এবং কষ্ট হবে এবং জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হবে। পার্টি ক্ষতিগ্রস্ত হবে। সমঝোতা হলে জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হবে। যদি এখানে 300 আসন নির্বাচন হয় তাহলে এখানে জাতীয় পার্টি শক্তিশালী হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি এবং আমরা নির্বাচন করব। সমঝোতা অবশ্যই দল ক্ষতিগ্রস্ত হবে, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। দল আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। আর যদি জাতীয় পার্টি 283টি আসন নির্বাচন করে তাহলে জাতীয় পার্টি আবার ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। দলটাকে হয়তো ভিতরে কোনো সমঝোতা হবে, হয়তো কিছু আসন ছাড়বে, কিন্তু আসলে এটা আমরা সন্তুষ্ট। আমার বিষয় হলো যে আমরা মনোনয়ন জমা দেওয়ার পরে আমরা বিভিন্ন মাঠে ঘাটে কাজ করেছি। তো আলটিমেটলি দীর্ঘদিন এই মহাজোটে থাকার কারণে আমাদের জাতীয় পার্টি অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এবার আমরা আশা করেছিলাম বিএনপি জামাত নির্বাচনে আসছে না, সেক্ষেত্রে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের সাথে না থাকে, মহাজোটে না থাকে, তাহলে আমরা একটি প্ল্যাটফর্ম পাবো এবং অলরেডি পেয়েছিলাম। কিন্তু জনগণ এমনিতেই এই ভোট থেকে বিমুখ, এমনি এই ভোট নিয়ে বিভিন্ন প্রকার প্রশ্ন আছে, বিভিন্ন মানুষের আস্থা কম। তারপরেও আমরা কিন্তু একটা জায়গা তৈরি করেছিলাম। আমরা আশা করেছিলাম যে জাতীয় পার্টি এবার আওয়ামী লীগের সাথে অ্যালায়েন্স না করে একটা নির্বাচন করবে, সেখানে আমরা সমৃদ্ধ যদি কোনো আসন আমরা নাও পাই তাহলে আমার ব্যক্তিগত মত, তাহলে আমাদের পার্টিটা স্ট্যান্ড করতে আমাদের পুরনো ইমেজটা আবার ফিরে পেতে। এই জায়গা থেকে আমরা বঞ্চিত হলাম। পুরনো ইমেজ তো ফিরেই পাবো না, বরং আরও আমরা জনগণ থেকে আমি মনে করি যে আমরা জাতীয় পার্টি আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম। এটা আমার পার্টির ক্ষতি হলো বলে আমি মনে করি। আর কৌশল দেখেন, অতিরিক্ত কৌশল করলে কিন্তু কোনো কিছু ঠিক থাকে না। করে উনি বলছেন যে আমাদের সিদ্ধান্ত এই, আমি এখন যদি না করতে চাই আমি উইথড্রটা করবো কখন? তাহলে আমাকে কি করতে হবে? উইথড্রও করা হবে না, আবার কি করতে হবে পরে আমার জমাও দিতে হবে, যে আবার হিসাব কিতাবও দিতে হবে। এই যে ঝামেলা, এরপর হয়তো আর কিছুদিন পর একটা কথা বল। কিন্তু একজন আমি 3টা নির্বাচন করেছি, আমি জানি এর ব্যথাটা কোথায়। আমি জানি আমার পিছনে এখন 10টা লোক নামবে, আমি এই লোকগুলোকে যদি চাপায় রাখি, বসায় রাখি, একটা কিছু হয়, তাদের তো ভবিষ্যৎ হয়। কুশাল কী বলছেন এটা মহাসচিব ভালো জানেন। আর তারপরেও দলীয় সিদ্ধান্ত, ওনারা যেহেতু আমাদের থেকে সিনিয়র বা আমাদের লিডার, ওনারা যেটা করেছেন নিশ্চয়ই ওনারা ভালো বুঝে করেছেন। আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে সেটাই আমি আপনাদের কাছে বলেছি। আমাদের অবস্থান থেকে আমরা আন্দোলনে নামবো, আমাদের অবস্থান থেকে আমরা আন্দোলনে নামবো। আমাদের ক্যান্ডিডেটকে যদি ঘোষণা করা না হয় আমরা দুর্বার আন্দোলন করে তুলবো। কারণ আমরা জাতীয় পার্টির কর্মী, আমরা আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদের কর্মী। কারণ 9 বছরের সফল রাষ্ট্রনায়ক আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ, তার সুযোগ্য ভাই জিএম কাদের সিদ্ধান্ত যেটা হয়েছে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ দিয়েছে, পার্টির মহাসচিব দিয়েছে, এটা আমরা এখনো জানি না। আমাদের দাবি যেটা, আমাদেরকে যদি বঞ্চিত করা হয় আমরা তৃণমূল থেকে আমরা আন্দোলন করে তুলবো। এটাই আমাদের দাবি। শরীফ কাদের এমপিকে নিয়ে আমরা ঢাকা 18 আসনে নির্বাচন করার জন্য আমরা 67টি আসন দীর্ঘ 5-7 মাস ধরে পরিশ্রম করে আসছিলাম। এখন পর্যন্ত আমরা রেজাল্টটা পাচ্ছি না। আশা করি আমরা রেজাল্ট পাবো, শরীফ কাদের এমপি নির্বাচন করবে ঢাকা 18 আসন থেকে। এটা দুঃখজনক। জাতীয় পার্টি মৃত্যু সজ্জায় চলে যাবে। তাহলে জাতীয় পার্টির মৃত্যু সজ্জায় চলে যাবে তাহলে, কেননা এইসব সমঝোতা 22টা 24টা আসন বারবার 15 বছর ধরে এই কাহিনী হচ্ছে। তাই 15 বছর 300 আসন তো 24টা আসন 26টা আসন না। আজকে একটা অদ্ভুত নাটকের প্রতীক বরাদ্দ হচ্ছে। অদ্ভুত নাটক বলছি, আগামী 7 তারিখে যে নাটকটি মঞ্চস্থ করবার চেষ্টা করছে সরকার। আমরা শুরুতেই বলেছি যে আমরা 2024-এ আর কোনো পাতানো নির্বাচন হতে দিব না।
2024-এর 7 তারিখে সরকার যা নির্ধারণ করে রেখেছে সেটা আর যাই হোক কোনোভাবেই নির্বাচন নয়। এটি আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের ডামি প্রার্থী, বনাম আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী, বনাম আওয়ামী লীগ থেকে যারা জোটের শরিক আছেন তাদের প্রার্থী, বনাম আওয়ামী লীগ যে আসনগুলো ছেড়ে দিয়েছে জাতীয় পার্টিকে তাদের প্রার্থী, বনাম আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী, এদের মধ্যে একটা পাতানো খেলা চলছে। এবং এই নির্বাচন মানে কি, এই খেলাটিকে ঘিরে কিন্তু আমরা আজকেই বলে দিতে পারি কোন আসনে কে সংসদ সদস্য হতে যাচ্ছেন। নির্বাচনে যদি অনিশ্চয়তা না থাকে, নির্বাচনে যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকে, নির্বাচনের ফলাফল যদি আগেই ঠিক হয়ে থাকে, নির্বাচন হবার অনেক আগেই যদি আমরা বলে দিতে পারি কোন আসন থেকে কে সংসদ সদস্য হচ্ছেন, নির্বাচন হবার আগেই জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আমরা যদি বলতে পারি কারা সরকার গঠন করছে এবং কারা বিরোধী দল হচ্ছে, তাহলে কি সেটি আদৌ কোনো নির্বাচন হয়? আমরা টেলিভিশনে যে টকশোগুলো দেখেছি, আলোচনাগুলো দেখেছি, তার প্রত্যেকটিতেই অ্যাঙ্কররা প্রশ্ন করেছেন আচ্ছা বিরোধী দল কে হতে যাচ্ছে। কোনোখানে প্রশ্ন শুনিনি সরকারি দলে কারা আসছে, সরকারি দলে কোন দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে, এই প্রশ্নটা কিন্তু কোথাও আলোচিত হয়নি। তার মানে হচ্ছে আমরা 17 কোটি মানুষ মেনে নিয়েছি সরকারে কে যাচ্ছে। যেহেতু জাতীয় পার্টির একটা দোনোমনো অবস্থা ছিল শুরু থেকেই, তারা নির্বাচনে অংশ নেবে কি নেবে না সেটা নিয়ে এক ধরনের প্রশ্ন ছিল, সুতরাং জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ না নেয়, জাতীয় পার্টি যদি নির্বাচন বর্জন করে, সেক্ষেত্রে বিরোধী দল কে হবে সেটা নিয়ে একটা আলোচনা ছিল। সরকারের প্রাথমিক যে পরিকল্পনা ছিল সেটা হচ্ছে জাতীয় পার্টিকে এবার প্রধান বিরোধী দল না করে তৃণমূল বা বিএনএম বা যে কিংস পার্টিগুলো তৈরি হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি, তাদেরকে দিয়ে একটি বিরোধী দল করার। তাদেরকে দিয়ে কিভাবে বিরোধী দল করবে? করবে এভাবে যে বিএনপির একটি অংশকে ভেঙে নিয়ে এসে বিএনপির সিনিয়র নেতাদেরকে মামলার ভয় দেখিয়ে, নতুন করে মামলা দেওয়ার চাপ সৃষ্টি করে, কারাগারে রেখে, পুরনো মামলায় সাজা দিয়ে তাদেরকে নির্বাচনে আসতে বাধ্য করা হবে। এবং তারা কিভাবে নির্বাচনে আসবেন? তারা এই তৃণমূল বা বিএনএম বা সুপ্রিম পার্টির যেই কিংস পার্টিগুলো তৈরি হয়েছে সেখানে যোগ দিয়ে তারা বিরোধী দল হবেন। যখন সরকারের সেই পরিকল্পনা ফেস্তে গেল এবং দেখা গেল যে কিংস পার্টিগুলো বিএনপির কাউকেই সামনে নিয়ে আসতে পারে নাই, বিএনপিকে ভাঙতে পারে নাই, বিএনপির সিনিয়র নেতাদেরকে দল ছাড়া করতে পারে নাই, তখন সরকারের হাতে আর কোনো উপায় রইল না জাতীয় পার্টি ছাড়া। সেই কারণেই গতকাল পর্যন্ত জাতীয় পার্টি ঘিরে আমরা তীব্র একটি উত্তেজনা লক্ষ্য করেছি। জাতীয় পার্টির অফিস ঘিরে রেখেছিল পুলিশ, জাতীয় পার্টির নেতাকর্মীরা বারবার স্লোগান দিচ্ছিল, নির্বাচন বর্জনের আহ্বান জানাচ্ছিল, জাতীয় পার্টির মিড লেভেলের নেতারা চিৎকার করে বলছিল যদি সমঝোতা হয় তাহলে কেন 26টাতে হবে, তাহলে আমরা কি দোষ করলাম, সবগুলোতেই সমঝোতা হওয়া উচিত। তারা বারবার বলছিল জাতীয় পার্টিকে মই হিসেবে ব্যবহার করে সরকার বা আওয়ামী লীগ বারবার ক্ষমতায় যায়, কিন্তু জাতীয় পার্টির মূল্যায়ন হয় না। আমরা অতীতেও লক্ষ্য করেছি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এক ধরনের অবিচ্ছেদ্য অংশ। জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল 80-র দশকে, তখন আমরা দেখেছি 86-তে জাতীয় বেঈমান হিসেবে, স্বঘোষিত জাতীয় বেঈমান হিসেবে আত্মপরিচয় দিয়ে আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নেয় এবং সেই নির্বাচনকে বৈধতা দেয়। সেই ঋণ জাতীয় পার্টি শোধ করে 96 সালে, আওয়ামী লীগকে সাপোর্ট দেয় এবং 96তে আওয়ামী লীগ সরকার গঠন করে। তখন যদি জাতীয় পার্টি আওয়ামী লীগকে সমর্থন না দিত, আওয়ামী লীগের পক্ষে সরকার গঠন করা সম্ভব ছিল না। একইভাবে 2008 সালের নির্বাচনে আমরা দেখেছি জাতীয় পার্টি মহাজোটের সঙ্গী হয়েছে। 2014 সালে জাতীয় পার্টিকে বাধ্য করা হয়েছে বিরোধী দলে যেতে, এবং যেহেতু জাতীয় পার্টি মনক্ষুণ্ণ হয়ে বিরোধী দলে গেছে, সেই কারণে তাদেরকে কিছু পুরস্কার হিসেবে 3টি মন্ত্রিত্ব দেয়া হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত করা হয়েছে এবং পার্শ্ববর্তী একটি দেশ থেকে চাপ দিয়ে জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে বাধ্য করা হয়েছে। 2014 যে অদ্ভুত একটি কিম্ভূত কিমাকার সংসদ হয়েছিল সেটা বিশ্বে নজিরবিহীন। 2018 সালেও আমরা দেখলাম জাতীয় পার্টিকে বিরোধী দল করা ছাড়া সরকারের হাতে আর কোনো উপায় ছিল না, কারণ মধ্যরাতের নির্বাচনে যে ভয়াবহ কারচুপি হয়েছে
যে বিভৎস একটি নির্বাচন হয়েছে, যে নির্বাচনকে আওয়ামী লীগ নিজেই ওন করে না, তাদের নেতাকর্মীরাই বলে আমরা রাতে ভোট দিয়ে তোমাদেরকে সংসদ সদস্য বানিয়েছে, এখন আবার বড় বড় কথা বলো। যে এই নির্বাচনের ব্যাপারে খোদ সরকার প্রধানই বলেন যে এইবারের নির্বাচন 14-18 মতো হবে না, অর্থাৎ 18 নির্বাচন এবং 14 নির্বাচন যে কালিমাময় সেটাও তিনি স্বীকার করে নেন এবং সরকারি দল সেটা মোটামুটি সকলেই মেনে নেয়। সেরকম একটি নির্বাচনেও কিন্তু জাতীয় পার্টিকে বিরোধী দলের ভূমিকায় অভিনয় করতে হয়েছে এবং সেই অভিনয়টা জাতীয় পার্টির জন্য যথেষ্ট কষ্টকর ছিল। সেই সংসদে কিছুদিন থাকবার সুযোগ আমার হয়েছিল এবং আমি তখন দেখেছিলাম যে জাতীয় পার্টি সমালোচনা তো দূরেই থাক, আওয়ামী লীগের নেতারা যেই প্রশংসা করতে লজ্জা পায় সেই প্রশংসা জাতীয় পার্টি করে দেয়। কোনো একটা বিলের ব্যাপারে আমার স্পষ্ট মনে আছে, আমি জাতীয় পার্টি সেই সিনিয়র পার্লামেন্টেরিয়ানের নাম আর বলতে চাচ্ছি না, সেই সদস্য বলেছিলেন বাতিঘর বিলটার নাম ছিল বাতিঘর। তিনি বলেছিলেন আমাদের সামনেই বাতিঘর বসে আছে, প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে তিনি বলেছিলেন। মানে বাংলাদেশ তো দূরেই থাক, পৃথিবীর কোনো দেশে বিরোধী দল সরকারি দলের প্রধানকে বাতিঘর বলে উল্লেখ করে না। অর্থাৎ যতই বিরোধী দলের আসনে জাতীয় পার্টিকে বসানোর চেষ্টা হোক না কেন, জাতীয় পার্টি কোনোদিনও বিরোধী দল হয় নাই, জাতীয় পার্টি নিজেও নিজেকে বিরোধী দল হিসেবে কোনোদিন মেনে নেয় নাই বা বিরোধী দলের ভূমিকা অভিনয় করতে পারে নাই এবং দেশের মানুষ তো জাতীয় পার্টিকে বিরোধী দল ধরেই নাই। এই অবস্থায় 2024-এর নির্বাচনে যখন সরকারের প্ল্যান এ ভেস্তে যায়, বিএনপিকে ভাঙবার পরিকল্পনা সর্বৈবভাবে ব্যর্থ হয়, বিএনপিকে কোনোভাবেই কোনো মানে নামকরা বা খ্যাতিসম্পন্ন বা ক্ষমতাসীন কোনো নেতাকে বিএনপি থেকে সরানো যায় নাই, তখন সরকারের হাতে অবশিষ্ট ছিল জাতীয় পার্টি এবং সে কারণে আমরা দেখলাম যে জাতীয় পার্টি 100টি আসন চেয়েছিল, 100 না 80টি বোধহয় চেয়েছিল, মানে 100-র কাছাকাছি আসন তারা চেয়েছিল। কিন্তু সরকার জানে যে জাতীয় পার্টিতে যেই লোভী মানুষগুলো আছে তাদের নানান কুকর্মের যে ফিরিস্তি সরকারের কাছে আছে, তাতে জাতীয় পার্টিকে খুব বেশি পাত্তা দেওয়ার কিছু নাই। 25-30টা আসন দিলেই জাতীয় পার্টি সুরসুর করে নির্বাচনে আসবে, নির্বাচনে আসতে বাধ্য হবে। যদি না আসে, তাদের যে সকল দুর্বলতা আছে, যেই সকল সমস্যা আছে, ভেতরে যেই সকল নানান তথ্যাদি সরকারের হাতে আছে, সেগুলো যদি তারা ফ্লাশ করবার ভয় দেখায়, জাতীয় পার্টি অটোমেটিক্যালি নির্বাচনে চলে আসবে। এবং আদতে তাই হয়েছে। যে 80টা নিয়ে এত বাড়াবাড়ি করছিল জাতীয় পার্টি, এখন সাবালক হয়েছে। নীরব ভোট বিপ্লবের মধ্যে দিয়ে জাতীয় পার্টি ক্ষমতায় চলে আসতে পারে বলে মুজিবুল হক চুন্নু বলেছিলেন। সেই মুজিবুল হক চুন্নুই শেষমেশ আবু হোসেন বাবলার সুরে একই সুর মিলিয়ে বলতে বাধ্য হলেন সরকার না চাইলে আসলে নির্বাচন করা সম্ভব নয়, সরকারের সাথে আসন ভাগাভাগি না হলে নির্বাচনে কোনো আসন লাভ করা জাতীয় পার্টির পক্ষে সম্ভব নয়। এই যখন সিনারিও, তখন সরকারের একজন অতি প্রভাবশালী মন্ত্রী, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বোমা ফাটালেন। তিনি বললেন বিএনপির সকল নেতাকে এক রাতে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছিল যদি তারা নির্বাচনে আসে। অর্থাৎ বিএনপি ভাঙবার, বিএনপিকে ভাগ করবার যেই পরিকল্পনা সরকার এতদিন গোপনে গোপনে চালিয়ে এসছে, যেটা আমরা বারবার বলেছি, সেটা কৃষিমন্ত্রী এক বাক্যে স্বীকার করে নিলেন যে এক রাতের মধ্যে সকলকে মুক্তি দেওয়ার কথা তারা ভেবেছিলেন এবং সেই প্রস্তাব বিএনপির নেতাদের দেয়া হয়েছিল। সেই প্রস্তাব বিএনপি নেতারা গ্রহণ করেন নাই। এতে প্রমাণিত হয় যে যেই মামলাগুলোতে বিএনপির মহাসচিব থেকে শুরু করে স্ট্যান্ডিং কমিটির মেম্বার থেকে শুরু করে সিনিয়র নেতারা কারাগারে আছেন, সেই মামলাগুলো মিথ্যা মামলা, ভুয়া মামলা। সেই মামলাগুলো পরিচালিত হচ্ছে সরকারের ইশারায়। বাংলাদেশে বিচার বিভাগ বলে কিছু এক্সিস্ট করে না, যা আছে সেগুলো চলে সরকারের ইশারায়, সরকারের আঙ্গুলি হেলনে। সরকার চাইলে জামিন হয়, সরকার না চাইলে জামিন হয় না। সরকার চাইলে সাজা হয়, সরকার না চাইলে সাজা হয় না। সরকারের সঙ্গে সমঝোতা করলে মুক্তি পাওয়া যায়, না করলে হয় না। এই সকল কথা কিন্তু আমরা জানতাম, এগুলো কোনোটাই নতুন কথা নয়। কিন্তু রাজ্জাক সাহেব এই কথাগুলো ওপেনলি একটা চ্যানেলে যখন বললেন, তখন বিষয়টা এমন দাঁড়ালো যে এই জানা বিষয়গুলো নিয়েও সরকার আর রাগ ঢাকের কোনো প্রয়োজনীয়তা বোধ করছে না এবং সরকার মনে করছে যে যা হচ্ছে সেটা খোলাখুলি হচ্ছে এবং জনগণকে তোয়াক্কা করার বা পাত্তা দেওয়ারও আসলে কিছু নাই। যেই জনগণকে তারা 15 বছর ধরে বিনা ভোটে শাসন করে এসছে,
গুম খুন করে ক্ষমতায় টিকে আছে, বিচার বিভাগ সহ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে ক্ষমতায় থাকার জন্যে, সেই দেশের জনগণকে পুছবার বা পাত্তা দেবার আসলে কিছু নাই। এবং সে কারণেই তিনি একটা চ্যানেলে ওপেনলি বলতে পেরেছেন যে এক রাতে বিএনপির সকল নেতাকে আমরা মুক্ত করবার প্রস্তাব দিয়েছিলাম, তারা শোনে নাই। একই সঙ্গে বিএনপির 20,000 নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা তিনি স্বীকার করেছেন। এতদিন সরকারের বরাতে যেই 2,000, 5,000, 3,000 যেই সংখ্যাগুলো বলা হচ্ছিল, সেই সংখ্যাগুলো যে আসলে মিথ্যা সেটা আব্দুর রাজ্জাকের কথায় খুব স্পষ্ট। তিনি স্বীকার করলেন 20,000 নেতাকর্মীকে কারাগারে নেওয়া হয়েছে, কারণ তারা যদি বাইরে থাকতো তাহলে বিএনপির যে আন্দোলন হতো সেটা সামাল দেওয়ার ক্ষমতা সরকারের ছিল না। এই যে প্রতি রাতে আপনারা আমাদেরকে প্রশ্ন করেন, বিভিন্ন টেলিভিশন গণমাধ্যম আমাদেরকে প্রশ্ন করেন, টকশোতে জিজ্ঞেস করেন যে বিএনপি কি আন্দোলন করছে, হরতাল তো হচ্ছে না, অবরোধ তো হচ্ছে না, আওয়ামী লীগও তার সঙ্গে সুর মেলায়, আব্দুর রাজ্জাকের কথায় খুব পরিষ্কার হয়ে গেল। বিএনপির 20,000 কর্মী যদি কারাগারে না নিত আওয়ামী লীগ, তাহলে হরতালে একটা রিকশাও চলতো না, অবরোধে একটা মানুষকেও রাস্তায় খুঁজে পাওয়া যেত না। এমনই আন্দোলন করত বিএনপি। যাই হোক, আমি একটা কথাই বলি, 7 তারিখে যেই নাটকটি করবার পরিকল্পনা সরকার নিয়েছে, সেই নাটকটি সরকার আদৌ করতে পারবে বলে আমি এখনো মনে করি না। তার নানান কারণ আছে, নানান হিসাব আছে, নানান সমীকরণ আছে, সব আমি এখানে বলবো না, তবে সেটা সময়ই বলবে। আর সরকার যদি এই নাটক করতেও পারে, সরকারের পক্ষে 6 মাসের বেশি টিকে থাকা অসম্ভব হবে। এবং এটা সরকার খুব ভালোভাবে বোঝে বলেই সরকারের তরফ থেকে ইতিমধ্যেই দুর্ভিক্ষ নিষেধাজ্ঞা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইত্যাদি নানান কথা বলা হচ্ছে। রাশিয়া সরকারের অতি ঘনিষ্ঠ বন্ধুদের একজন, সেই রাশিয়াও বাংলাদেশে আরব বসন্তের